সো আনফর্চুনেটলি আমার অনেকটা বেশি সময় লাগছে এখন নিজেকে ফিগার আউট করার জন্য। ডেফিনেটলি আমি কোথাও গায়েব হয়ে যাচ্ছি না, ডেফিনেটলি আমি আছি, কাজ করছি, বেশ কিছু ইন্টারেস্টিং কাজ করছি, সেগুলো সব নিয়েই রয়েছি। আজকে ডেবিউ করতে গেলে তোমার স্ট্র্যাটেজিটা কি হবে? সুযোগ পেলে হয়তো সেই ডেসপারেশন নিয়ে, সেই অ্যাম্বিশন নিয়ে কাজ করব। হাই, আমি প্রিয়াঙ্কা সরকার। আজকে আমি আড্ডা দেবো আনন্দলোকের সাথে। আমি শিওর একটা দারুণ এক্সপিরিয়েন্স হতে চলেছে, এবং সেটা কীরকম হলো সেটা দেখার জন্য অবশ্যই আপনারা ফলো করুন। পরবর্তী ছবি দ্য জিব্রাস, ওটা অলরেডি কানে ওটা ট্রেলার লঞ্চ হয়েছে। অ্যান্ড এই ছবিটা ট্রেলারটা দেখেও অনেকটা অন্যরকম লাগছে। এই ছবিটার করার এক্সপিরিয়েন্স বা কোথায় এই ছবিটা অন্যগুলোর থেকে আলাদা সেটা যদি একটু বলো, মানে তোমার এটার এক্সপিরিয়েন্স কীরকম? যখন আমার কাছে প্রথম অনেক ছবিটা নিয়ে আসে, আমার খুব ইন্টারেস্টিং লাগে অনেকগুলো কারণে। তার কারণ এক হচ্ছে গল্পটা, এবং যেভাবে ও ভাবছে, খুব একটা যে একটা লিনিয়ার একটা গল্প বলা সেরকম নয়। বেশ কিছু শর্টস রয়েছে যেগুলো খুব শর্টের মধ্যে দিয়ে গল্প বলা, যে শর্টগুলো ডিজাইন করা অনেক ভাবনা চিন্তার পর, সেই জিনিসগুলো শুরু থেকেই শেয়ার করছিল, এবং সেটা আমার খুব ইন্টারেস্টিং লাগে। অনেক যেরকম কাজ করেছে বা যেরকম কাজও করতে পছন্দ করে, যেরকমভাবে ও ছবিটা দেখায়, সেটা আমার খুব ইন্টারেস্টিং লাগে। এবং আমার মনে হয় যে এরকম কাজ আমি আগে কখনো করিনি, বা আমার জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স হতে পারে যদি আমি ডিরেক্টরের মতন করে নিজেকে তৈরি করতে পারি, যেখানে ডায়লগ খুব কম, ডায়লগ যেটুকুনি রয়েছে সেটাও হয়তো অনেকটা ইম্প্রোভাইজেশনের জায়গা রয়েছে, এবং ডিরেক্টর সেই লিবার্টিটা দিচ্ছে, তুমি তোমার মতন করে ক্যারেক্টারটাকে ডিজাইন করতে পারো। তো এই জায়গাগুলো সচরাচর আমরা পাই না। তো সেখান থেকে ডেফিনেটলি অনেকগুলো বিষয় এইগুলো মিলিয়েই আমাকে ইন্ট্রিগ করে। এবং তারপর শারিব এর সাথে কাজ করার একটা ইচ্ছে ছিল, এবং উষাকেও আমার খুব ভালো লাগে অভিনেত্রী হিসেবে। সেই সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে খুব ভালো এক্সপিরিয়েন্স হতে চলেছে কাজটা, ইউনিক এক্সপিরিয়েন্স হতে চলেছে। এবং আম, পরবর্তীকালে যখন কাজটা শ্যুটও করেছি তখনও সেই মজাটা পেয়েছি। কলকাতায় রাত্রির বেলা অনেকটা শুটিং হয়েছে, অনেক জায়গা যেগুলো হয়তো আগে দেখেছি কিন্তু এইভাবে দেখিনি, অন্যভাবে একটা প্রেজেন্ট করেছো, যেটা আমার মনে হয় যে কলকাতার দর্শকদেরও সুন্দর লাগবে। এবং এআই এআই যেহেতু একটা গুরুত্বপূর্ণ পার্ট এই ছবির, সেখানে এআই এর ইম্প্যাক্ট আমরা আজকের দিনে কেউই ডিনাই করতে পারি না। আমরা এতটাই ডিপেন্ডেন্ট হয়ে গেছি যে আমরা জানিও না আমরা কতটা ডিপেন্ডেন্ট হয়ে গেছি। সবার হাতেই স্মার্টফোন রয়েছে, তার মানে আমরা এআইয়ের ওপর খানিকটা ডিপেন্ডেন্ট। তো সেখান থেকে তার দুটো দিকই রয়েছে, পজিটিভও যেমন রয়েছে তেমনই নেগেটিভও রয়েছে। এআই এর জন্য অনেক কিছু আজ ইজিলি অ্যাক্সেসিবল হয়ে গেছে, স্পেশালি বাচ্চা এডুকেশন, তাদের অনেক সুবিধে হয়েছে, আমাদেরও অনেক কাজে অনেক সুবিধে হয় সেখান থেকে। সেটা যেমন একটা দিক, সেই রকমই সেটা মিসইউজ করারও একটা প্রবণতা রয়েছে, যেটা কিন্তু আমাদের প্রত্যেকেরই একটা একটা কি বলবো, একটা থ্রেটের জায়গা। সো সেখান থেকে এই গল্পটা সেই দিকটা বলে খানিকটা, এবং আরও কি হতে পারে, এই মিসইউজটা যদি চলতে থাকে তাহলে সেটা কোন পর্যায়ে যেতে পারে, সেইটা নিয়ে একটা কনভারসেশন স্টার্টার বলা যেতে পারে এই ছবিটাকে, যেটা হতে পারে। সো সেই সব কিছু মিলিয়ে আমার মনে হলো যে এই সময়ের জন্য খুব রেলিভেন্ট একটা সাবজেক্ট। এবং ডেফিনেটলি ডেফিনেটলি অনেকের ভাবনা চিন্তা একটু অন্যরকম, সেইভাবে নিজেকে তৈরি করে কাজ করতে পেরে খুব ভালো লেগেছে। এবং আমরা সবাই খুব আশাবাদী এই কাজটা নিয়ে। আচ্ছা, নায়িকা এবং অভিনেত্রী এই দুটো সত্তার মধ্যে তফাৎ তোমার কোন? আমার জীবনের গল্পে আমি নায়িকা, এবং পেশাগতভাবে আমি একজন অভিনেত্রী। আমার মনে হয় প্রত্যেকের জীবনেই সেটাই হয়, সেই তার গল্পের মুখ্য চরিত্র। এবং আমার মনে হয় যে সেভাবে ডিফাইন করাটাই বেটার। আমি যখন ক্যামেরার সামনে রয়েছি, সেই ক্যামেরার চরিত্রটাকে আমাকে বাস্তব করে তুলতে হবে, এটাই আমার কাজ। এবং সেই গল্পের যখন আমি নায়িকা পরিণত হতে পারবো, তখন আমার মনে হয় যে আমি কাজটাকে সঠিকভাবে করলাম, যতটা বাস্তবটাকে আমি করে তুলতে পারি। এবং আমার কাছে নায়িকার ডেফিনেশনটা আনফর্চুনেটলি সিনেমায় যেভাবে, মিডিয়াতে যেভাবে বলা হয়, সেটার সাথে খানিকটা আমার মনে হয় একটা নেগেটিভ ইন্টোনেশন জড়িয়ে রয়েছে। নায়িকা মানেই কোথাও গিয়ে একটা ভীষণ স্টিরিওটাইপ, তার চেহারা হতে হবে, তার প্রেজেন্টেশন হতে হবে। কোথাও গিয়ে তুমিও ভেবে দেখো যে সে কতটা ট্যান্ট্রাম দেখাতে পারে, তার এন্টোরাজ কত বড়, সেটার উপর ডিপেন্ড করছে সে কত বড় নায়িকা। দ্যাট শুড নট বি দ্য কেস। এবং আমার মনে হয় যে সেখান থেকেই প্রফেশনটাকে আলাদা করে নায়িকাটা যদি বাস্তব জীবনে হওয়া যায়, আমি কোনোভাবে পজিটিভলি ইনফ্লুয়েন্স করতে পারলাম আমার আশেপাশের মানুষজনকে, অ্যাটলিস্ট তাকে খানিকক্ষণের জন্য হলেও তার স্ট্রেস থেকে ভুলিয়ে হাসি মুখ ফোটাতে পারলাম। সো আমার মনে হয় যে সেটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, এবং সেখানে সে হয়তো সফল নায়িকা হতে পারলো। আচ্ছা, এইটাই কি কারণ, মানে রিসেন্টলি তোমার ছোট লোক সিরিজটা, তারপরে লজ্জা,
আহ, তোমার অ্যাক্টিং ভীষণভাবে প্রশংসিত। আমি দেখছিলাম মানে শুধুমাত্র যে কমার্শিয়ালি বা এরকম নয়, যত বেশি সংখ্যক মানুষ দেখেছে তার চেয়েও বেশি প্রশংসিত হয়েছে, মানে লোকে খুব পজিটিভলি তোমার কাজটাকে গ্রহণ করেছে, কিন্তু তা সত্ত্বেও তুমি প্রচারের আলোয় নেই। তোমাকে আমি কোনো বিশেষ ইন্টারভিউ দিতে দেখিনি, কোনো রকম সাকসেস পার্টি হ্যান ত্যান কোথাও তোমাকে দেখিনি। এই মানে এক একটা সময় মনে হয়েছে যেন তুমি নিজেকে দেখাতে চাও না কোথাও একটা। এই জিনিসটা মানে এই প্রচারের আলোর থেকে এতটা দূরে কেন কেন থাকো? ওকে, ফার্স্ট থ্যাংক ইউ ফার্স্ট অফ অল। তুমি কাজগুলোর কথা বললে, নিজেদের কাজের কথা তো অবশ্যই ভালো লাগে, ভালো কথা শুনতে। বাট আমার ইনফ্যাক্ট সেখান থেকেই একটা প্রশ্ন, ধরো লজ্জার যে চরিত্র, সেখানে তুমি কি তাকে নায়িকা বলবে? আহ, আমার তো কোথাও গিয়ে মনে হয়েছে যে মানে চরিত্রটা নায়িকা, যে জীবনে একটা সময় গিয়ে তার একটা উত্তরণ ঘটে হ্যাঁ, একটা এটাই, সময়ের হ্যাঁ। পর, কিন্তু তার আগের অবধি কিন্তু সে একজন ভার্বালি অ্যাবিউজড, একজন ভিকটিম। সে কিন্তু নায়িকা চরিত্র নয়, না, সে হয়তো গল্পের মুখ্য চরিত্র। আমার মনে হয় যে এই কথাগুলো ইন্ট্রোডিউস করা ভীষণ রকম ইম্পর্ট্যান্ট। এবং সেখান থেকে কি বলতো, যত দিন যাচ্ছে মেবি আমি আরেকটু বেশি অনেস্ট হচ্ছি নিজের সাথে। এবং এটা একটা প্র্যাকটিসেরই মতন খানিকটা, যে যেটা আমার ভালো লাগে করতে, যেটা আমি এনজয় করছি, আমি শুধু সেইটুকুনিই করব। এবং বহু সময় আমি কাটিয়েছি যেখানে আহ, মানুষের যা এক্সপেকটেশন আমার থেকে সেটা ফুলফিল করার চেষ্টা, বা হয়তো আমি সেটা নই, সেরকমভাবে নিজেকে প্রেজেন্ট করার চেষ্টায় অনেকটা সময় এবং এনার্জি আমি ব্যয় করেছি। তো সেখান থেকে সেইগুলো কাট ডাউন করার চেষ্টা করছি। খুব বড় একটা রিয়েলাইজেশন হচ্ছে আমার সময় খুব কম। তো সেখান থেকে প্রচুর কাজ রয়েছে এবং করারও অনেক 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 কিছু বিষয় রয়েছে। আমি যা ভালোবাসি করতে, যেটুকুনি আমি এনজয় করি, পার্টিতেও যাই, প্রেস মিডিয়া একেবারে গায়েব হয়ে গেছি সেটা বলতে পারবে না। যখন আমার মনে হয় যে আমি আমার ভালো সময় কাটতে চলেছি, আই এম গোনা এনজয় দিস, আমি সেইটুকুনি করছি। বাকি আমার মনে হয় অনেক কিছু এক্সেসিভ থাকে, যেটা যেইগুলোতে ঠিক আমি এই মুহূর্তে হয়তো রেডি নই ভাবনা চিন্তা করতে বা এনার্জি ইনভেস্ট করতে। তো সেইটুকুনি, সেই এনার্জিটা বা সীমিত সময়টা আমার মনে হয়েছে যে অন্য কিছু করা যেতে পারে, সেটাই করছি। কিন্তু চর্চায় না থেকেও এই কনস্ট্যান্ট মিডিয়া অ্যাটেনশন বা ইন্ডাস্ট্রির লোকের মধ্যে ওঠা বসা, এইগুলো না করেও কাজ পাওয়ার চ্যালেঞ্জগুলো কি কি তোমার মনে হয়? আদৌ কি কোনো চ্যালেঞ্জ আছে? আমার মনে হয় না চ্যালেঞ্জ আছে। তার কারণ আল্টিমেটলি তোমার কাজই থাকবে, এবং কাজ থেকেই আরও কাজ আসবে। এবং যেটা তুমি বলছো বিগত কয়েকদিন ধরে আমি চর্চায় নেই, তো সেখান থেকে এই বিগত কয়েকদিনে তো এই কয়েকটা কাজ করারও সৌভাগ্য আমার হয়েছে। থ্যাংক ইউ কবিতাকে, ছোট লোকের জন্য, থ্যাংক ইউ অদিতিদিকে, হইচইকে লজ্জার জন্য। তো সেই সুযোগগুলো আমি পেয়েছি। এবং চর্চায় কি বলবো, দেখো, এটা তো আমাদের প্রফেশনের একটা দিক, যে কথা হবে। এবার খানিকটা দেখো, এটাও একটা জিনিস, যেটা আমি এই মুহূর্তে কি বলছি সেই জিনিসগুলো ভীষণ রকম লং লাস্টিং হয়ে থেকে যাচ্ছে, যেটা কিন্তু একটা পয়েন্টে আমি রিয়েলাইজ করিনি। সোশ্যাল মিডিয়া বলো বা মিডিয়া বলো, অনেক কিছু হয়তো বলেছি করেছি, যেগুলো তারপর আমি চেঞ্জ হয়ে গেছি, আমার ভাবনা চিন্তা চেঞ্জ হয়েছে। তো সেখান থেকে আমি এখন কোনো রকম স্টেটমেন্ট, কোনো রকম কথা বলতে ইচ্ছুক নই। সো এই মুহূর্তে আমার মনে হয় আমি নিজে একটা প্রিপারেশন ফেজের মধ্যে রয়েছি। আই এম ট্রাইং টু ফিগার আউট আ লট অফ থিংস, আই এম ট্রাইং টু ফিগার আউট হোয়াট আই অ্যাম। বিকজ আমার রিলেশনশিপস হোক, বন্ধুবান্ধব হোক, অনেক কিছু আমার পারিপার্শ্বিক জিনিস আমাকে অনেক রকম ইনফ্লুয়েন্স করেছে। সো আনফর্চুনেটলি আমার অনেকটা বেশি সময় লাগছে এখন নিজেকে ফিগার আউট করার জন্য। তো আনটিল অ্যান্ড আনলেস আই ডু দ্যাট, আমার মনে হয় না আমার কিছু বলা উচিত। এবং সেখান থেকেই খানিকটা সেই সময়টা নেওয়া। ডেফিনেটলি আমি কোথাও গায়েব হয়ে যাচ্ছি না, ডেফিনেটলি আমি আছি, কাজ করছি, বেশ কিছু ইন্টারেস্টিং কাজ করছি, সেগুলো সব নিয়েই রয়েছি। কিন্তু হ্যাঁ, কি বলছি, কি বলতে চাই এক্স্যাক্টলি, তো আগে সেটা ফিগার আউট না করলে আমি কি করে কি বলবো। সো সেটাই। এবং এবং হয়তো ওই নিজের জন্য নিজের সাথে সময় কাটাতে আমার বেশ ভালো লাগছে। তো সেখান থেকেই হয়তো আমি আমি এমনিতেও খুব একটা সোশ্যাল মানুষ নই। মানে ইউ আর এনজয়িং দ্য সলিটিউড। My solitude. So true, so true. That's a perfect definition. I'm really finally enjoying my own company. আচ্ছা, আজকের ম্যাচিওরিটিতে দাঁড়িয়ে আজকের প্রিয়াঙ্কা, ধরো তোমাকে আজকে ডেবিউ করতে বললো, আজকে ডেবিউ করতে গেলে তুমি অতীতে কি কি জিনিসগুলো তখন প্রিপেয়ার্ড ছিলে না, যেটা এখন তুমি করতে পারবে? মানে আজকে ডেবিউ করতে গেলে তোমার স্ট্র্যাটেজিটা কি হবে? um,
মাঝে, মাঝে ভেবে খুব অবাক হয়ে যাই যে ছোটবেলার প্রিয়াঙ্কা কতটা বেশি অ্যাম্বিশিয়াস ছিল, কতটা অ্যাকচুয়ালি সর্টেড ছিল। কিন্তু তারপর অনেক কারণে তার প্রায়োরিটিস শিফট হয়েছে, অনেক বেশি সে এক্সপ্লোরেশনে মন দিয়ে দিয়েছে রাদার দ্যান বিং সিঙ্গেল মাইন্ডেড ফোকাসড ইত্যাদি, ইত্যাদি যাই বলি আর কি। তো সেখান থেকে আমার মনে হয় যে ইয়েস, অনেক কিছু করার আছে, ইচ্ছে রয়েছে। এখন সুযোগ পেলে হয়তো সেই ডেসপারেশন নিয়ে, সেই অ্যাম্বিশন নিয়ে কাজ করব। কারণ কাজটা যে আমার কাছে অ্যাকচুয়ালি কতটা ইম্পর্ট্যান্ট, এবং সেটা সেটা রিয়েলাইজ করতে আমার বেশি সময় লেগেছে। তো সেখান থেকে যে সময়টা বা যে ফোকাসগুলো আমি অনেক জায়গায় ডাইভার্ট করেছি, সেগুলোকে আরও কাট ডাউন করবো আরও আগে। এই বয়সে এসে করছি, সেটা আমি সুযোগ পেলে আরেকটু আগে করতাম। এই যে আমি একটু আগেই বলছিলাম যে বাকিদের এক্সপেকটেশনস ফুলফিল করার জন্য অনেকটা এনার্জি ব্যয় করেছি, সেই জিনিসগুলো ডেফিনেটলি কাট ডাউন করতাম। এবং এবং ওই ডেফিনেটলি আমার মধ্যে একটা টেন্ডেন্সি ছিল যে আই হ্যাভ বিন আ পিপল প্লিজার। সো আই হ্যাভ ট্রাইড টু সে, আই হ্যাভ ট্রাইড টু ডু হোয়াট আদার পিপল আর এক্সপেক্টিং মি টু। সেই জিনিসটা আইল ডেফিনেটলি কাট ডাউন মাচ ফাস্টার।